আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিরোজ রাইডস। আজকে একটা লং ট্যুর দিচ্ছি। যাব দিনাজপুর থেকে বান্দরবন এক টানে একদিনে। মাঝখানে কোনো ব্রেক হবে না, কোনো এক্সট্রা কোনো টাইম কনজিউম হবে না। আর যাচ্ছি, দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন 2 নিয়ে। আর সময় ঘড়িতে দেখাচ্ছে বিকাল 5টা। সো 5টায় বের হলাম। এখন একটানা যাব আমরা ঢাকাতে। ঢাকায় গিয়ে ওখানে আমাদের হচ্ছে ফার্স্ট মিট আপটা হবে ঢাকাতে। আর ফার্স্ট মিট আপের পরে ওইখান থেকে আরো 4জন বাইকার অ্যাড হবে আমাদের সাথে। এটাই আপাতত আমাদের প্ল্যান। চলে, যেহেতু ব্লগটা অনেক বড় হবে, যেহেতু একটা ট্যুরের ভিতরেই একদম দিনাজপুর থেকে বান্দরবন পর্যন্ত থাকবে, তো এই জন্য আমরা ট্রাই করব ভিডিওগুলোকে খুব বেশি একটা করে শর্ট লং না করার। ভাদুরিয়া বাজারে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু হাটের দিন ছিল, এই জন্য একটু ভিড় ছিল। তো আমরা বাজার থেকে অলরেডি বের হয়েছি, এখন যাচ্ছি সোজা ঢাকার উদ্দেশ্যে। তো সামনে থেকে আবার আপনাদের সাথে দেখা হবে। বাইকে তেল খুবই কম আছে, তো ভাবলাম একটু ফুয়েল আপ করে নেই। বাট প্রবলেম হচ্ছে ওয়ালেটে পর্যাপ্ত টাকা নেই, যেহেতু ক্যাশ নাই। আবার হচ্ছে এটিএম থেকে টাকা বের করতে হবে। সো আপাতত 300 টাকা আছে, এটা দিয়ে কিছুটা তেল নিই, এরপরে বাকিটা সামনে গিয়ে আবার দেখা যাবে। ভাই 300 টাকার দেন। ওকে গাইস, 300 টাকার তেল নিলাম, মাত্র 2 লিটার সামথিং ঢুকছে। একটা সময় 300 টাকার 3.5 লিটারের মতো তেল ঢুকতো, সে অনেক আগের কথা, কে আর করার। আর মানি ব্যাগ অনলি 300 টাকায় ছিল, ওইটা খরচ করে ফেললাম। সো এখন সামনে যাব, যায় দেখি হচ্ছে কোথাও এটিএম বুথ থাকলে টাকা তুলতে হবে। আর এই ট্রিপে আপনাদের দেখাবো একদম দিনাজপুর থেকে বান্দরবন হয়ে থানচি, আলীকদম, কক্সবাজার এবং কক্সবাজার থেকে আবার টেকনাফ। সো টোটাল এই রুটে যাওয়া আসা শুরু করে টোটাল আমাদের কত টাকা খরচ হয় সব কিছু বিস্তারিত এই ট্যুরে আপনাদের দেখাবো। তো আপাতত দেখি কোনো এটিএম বুথ পাওয়া যায় কিনা। না গেলেও সমস্যা নেই, বগুড়া পর্যন্ত যাইতে পারবো। এরপরে যদি এটিএম বুথ পাওয়া না যায় তাহলে আবার কোনোভাবে ম্যানেজ করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এখানে তো ইসলামী ব্যাংকের সাইনবোর্ড দেখতেছি, এটিএম বুথ নেই হয়তো, জাস্ট ব্যাংক আছে। চলেন সামনে যাই, সামনে গিয়ে দেখা যাক কোথায় এটিএম বুথ খুঁজে পাই। গাইস, আছে ঘোড়াঘাট বাজারে। এখানে এসে একটা ইসলামী ব্যাংকের বুথ পেলাম, কিছু ক্যাশ আউট করে নিলাম। এখন এগেইন চলতেছি। সো চলেন আবার সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই রাস্তাতে এই রকম ভিড় আজকে জীবনে প্রথম দেখতেছি। একটু পর পর এরকম গাড়ির চাপ আসতেছে, দুই পাশেই গাড়ি, এই পাশে গাড়ি ওই পাশে গাড়ি, এই জন্য এগোনো যাচ্ছে না, খুবই স্লো হয়ে গেলাম। এই যে সামনে একটা ট্রাক আছে, একটা মিনি ট্রাক আছে, আর ডান পাশ থেকে আবার একের পর এক গাড়ি আসতেছে, এই কারণে ওভারটেকও করা যাচ্ছে না। গোবিন্দগঞ্জ কোনোভাবে একবার পৌঁছাতে পারলে একটু চাপটা কম হবে। দেখেন এই যে অপর পাশ থেকে এত পরিমাণ গাড়ি আসতেছে, কি বলবো। একটা মাত্র মিনি ট্রাককে ওভারটেক করতে পারছি, যে পাশ থেকে অনেক জোরে সিএনজি আসতেছে। ওভারটেক করার মতো অপশনই পাচ্ছি না আজকে। আবার একটা বাজারে আসলাম, ট্রাক যাচ্ছে 40, 44, 45-এর ভিতরে। প্রচুর গাড়ির চাপ ভাই, প্রচুর গাড়ির চাপ আজকে। ফুলবাড়ি টু গোবিন্দগঞ্জ হাইওয়েতে। আচ্ছা, এটা বাজার না, এটা একটা জাস্ট মোড় ছিল। দেখি সামনে একটু সিস্টেম করে ওভারটেক করে নিতে হবে। গোবিন্দগঞ্জের কাছাকাছি চলে আসছি আমরা অলরেডি। ট্রাকগুলোকে পার হয়ে আসলাম সামনে। এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছে। বন্ধুরা, আমাদের ফুলবাড়ি টু গোবিন্দগঞ্জের হালকা হালকা জ্যামগুলো ঠেলতে ঠেলতে চলে আসলাম একদম গোবিন্দগঞ্জে। 2 ওয়ে রোডের যাত্রা মনে হয় আজকের মতো কমপ্লিট। ঢাকার আগে এরকম রাস্তা যেগুলো ছিল এগুলো তো কমপ্লিট, এখন যাচ্ছে 4 লেনের রোডে। এই রাস্তায় এসে দেখতেছি এখানেও ভালো রকম জ্যাম লেগে আছে। জ্যামটাকে কেটে কেটে যাইতে হবে, গুরুতর জ্যাম লেগে আছে, কেটে বের হওয়ার মতো রাস্তা নাই বেশি।
মোটামুটি বড় জ্যামগুলো পার হয়েছি অলরেডি আমরা। আর এই যে পাশে ফ্লাইওভারের কাজ চলতেছে, ফ্লাইওভারটা একবার হয়ে গেলে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জের যে দুর্ভোগটা আছে এটা কেটে যাবে। বাট এই ফ্লাইওভারের কাজ খুবই ধীর গতিতে হচ্ছে। আর আমাদের একটা যে কোনো বাইকের শোরুমে গিয়ে একটু চেনে লুক করতে হবে। বাম পাশে সুজুকি শোরুম ছিল, বাট ওইটা ভাবতে ভাবতে আমি পার হয়ে আসছি। সো দেখি সামনে যখন কোনো বাইকের শোরুম পাবো তখন সেখানে গিয়ে একটু চেন লুপ করে নেব। এই তো এখান থেকে 4 লেন শুরু, এখান থেকে একদম ঢাকা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা 4 লেনের ভিতর দিয়ে যাইতে পারবো। ঢাকায় লাস্ট গেছিলাম ডিসেম্বরে, বাইক নিয়ে গেছিলাম। এরপরে আর ওইভাবে ঢাকায় যাওয়া হয় নাই। তো এখন রাস্তার কি অবস্থা শিওর জানি না। যখন লাস্ট গেছিলাম তখন এই রোডে জাস্ট 2-1টা জায়গায় একটু প্রবলেম ছিল, মানে একটু রাস্তা মেরামতের কাজ চলতেছিল। এখন এতদিন পরে যাচ্ছে, প্রায় 8 মাস পরে যাচ্ছে, তো জানি না এখন কি অবস্থায়, গেলে বুঝতে পারবো। রাস্তার ডান পাশে ইয়ামাহার শোরুম আছে এখানে একটা, তো দেখি যদি খুব বেশি দূরে না গিয়ে যদি শোরুমে যাইতে পারি তাহলে ঢুকবো। আর যদি বেশি দূর থেকে ঘুরে আসতে হয় তাহলে আর ঢুকবো না। দেখি সামনে যদি কোনো ইউটার্ন নেওয়ার অপশান থাকে তাহলে ঢুকে হচ্ছে চেনটাকে লুক করে নিব। আচ্ছা, এখানে একটা ইউটার্ন আছে আলহামদুলিল্লাহ, এখানে একটা ইউটার্ন পাইছি, পেছনে ফাঁকা সামনেও ফাঁকা। ইউটার্নটাতে ঢুকে চেন লুপটা করে নিতে হবে আগে। এটাই তো সার্ভিস সেন্টার, সার্ভিস সেন্টার একদম ফাঁকা। গোবিন্দগঞ্জে এসে চেন লুপ করতেছি, ভাইকে লুপ করতে বলছি, ভাই এবার চেনটা ক্লিনও করে দিচ্ছে। এটা খুবই ভালো লাগলো, ভালো একটা বোতল থেকে লুপ দিচ্ছে, মনে হচ্ছে ভালো মানের লুপ হবে, পুরা মোবাইলও হতে পারে, নট শিওর। গাইস আমাদের চেন লুপ করা ডান। এখন ভাবতেছি ওই পাশে যাব, দেখি একটু উল্টা দিক দিয়ে যাই, যখন ইউটার্ন খুঁজে পাবো তখন ডাইরেক্ট ইউটার্ন নেব। কিছুটা রাস্তা একটু উল্টা দিক দিয়ে যায়। চেন লুপ করার পরে এখন স্মুথনেসটা অনেক বেড়ে গেছে। এতক্ষণ বাইকটা মনে হচ্ছিল যে টেনে ধরে আছে এমন লাগতেছিল, বাট এখন অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন যে ওই রোডে উঠবো কোন দিক দিয়ে সেটাই বুঝতেছি না। আচ্ছা, এখানে একটা অপশন আছে, এটা দিয়ে যাইতে হবে। দুপাশে ফাঁকা আছে আলহামদুলিল্লাহ, উঠে গেছি। এই পাশের যত ধরনের কাজকর্ম ছিল সবকিছু কমপ্লিট। এখন আমরা সোজা যাব, কোনো থামাথামির প্রয়োজন মনে হয় নাই। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে তো থামতেই হবে, আদারওয়াইজ একটানা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক কত দূরে একটানা চালানো যায়। আর অলরেডি বাসা থেকে আমাদের বের হওয়া 49 মিনিট হয়ে গেছে। 5টায় বের হয়েছিলাম, 5টা 49 এখন সময়। সো চলেন দেখি কতক্ষণ একটানা চালাতে পারি। ওরকম হাইওয়েতে 1-2টা বাস এগুলো ফলো করে চালালে মোটামুটি কিছু বিষয়ে সেফ থাকা যায়, তবে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হয়। যেমন বাসের কাছ থেকে আমি অনেকটা দূরত্বে অবস্থান করতেছি, যেন যে কোনো প্রয়োজনে বাস যদি ইমার্জেন্সি ব্রেক করে আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারি, সপরিমাণ দূরত্ব মেনটেন করে চালাচ্ছি। আর যেটা বলছিলাম, এরকম মহাসড়কে এরকম বড় বাস বা ট্রাককে ফলো করে চালালে একটা বিষয় সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে সামনে যদি কোথাও ট্রাফিক পুলিশ থাকে অথবা যদি স্পিড গান বসানো থাকে বা স্পিড ক্যামেরা যদি বসানো থাকে, সেই ক্ষেত্রে সেটা থেকেও বাঁচা যায়। কারণ বাসগুলো যেহেতু রেগুলার এই পথে চলাচল করে, সে কারণে তারা যে জায়গাতে পুলিশ থাকে তারা সেগুলো জানে এবং সেই জায়গাগুলোতে স্লো করে, ফলে হাই স্পিডের যে মামলাগুলো আছে ওইগুলো থেকে সেফ থাকা যায়। এই তো, আর দেখতে দেখতে আমরা ছুটে চলেছি। এটা মেনলি 4 লেনের একটা মহাসড়ক, রংপুর টু ঢাকার যে মহাসড়ক, সেই মহাসড়ক ধরে আমরা যাচ্ছি। ঢাকায় যতবার যাওয়া হয়েছে এই একটা রাস্তা দিয়েই যাওয়া হয়েছে। মেবি আমাদের উত্তরবঙ্গে শুধু একটাই রাস্তা আছে, আর কোনো ব্যাকআপ রাস্তা সম্ভবত নেই আমার জানা না।
তবে এই মহাসড়কে দেখতেছি বাসগুলো অনেক স্পিডে যাচ্ছে, 90 100+ স্পিডে যাচ্ছে। যেমন সামনে একটা বাস ছিল, খুবই হাই স্পিডে গেল, আর পিছনে একটা বাস আছে, এটাও ভালোই স্পিডে আসতেছে। যখন বাইর হয়েছিলাম কোনো মেঘ ছিল না, আকাশ একবারে পরিষ্কার ছিল। এখন সামনে আকাশে মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তো তারপরে যাচ্ছি, দেখি কেমন কি হয়। বন্ধুরা, আসছি আমরা মোকামতলা ওভারপাসের সামনে, আর মোকামতলা ওভারপাসে উঠতেছি এখন মেইনলি। আর মাত্র 2-4 মিনিট আগেই, সর্বোচ্চ 5 মিনিট আগেই দেখছিলাম হালকা আকাশে মেঘ দেখা যাচ্ছিল। আর 5 মিনিট যাইতে না যাইতে মেঘের পরিমাণটা এখন এমন হয়ে দাঁড়াইছে যে মনে হচ্ছে যাইতে পারবো কিনা সামনে সন্দেহ আছে। এটা মোকামতলা ওভারপাসটা পার হচ্ছে এখন, আর সামনে যে মোকামতলা বাজার দেখতে পাচ্ছেন। আমাদের এই পুরো হাইওয়েতে এই একটা মাত্র রংপুর থেকে ঢাকার মধ্যে এই একটা মাত্র জায়গা হচ্ছে মোকামতলা, যেখানে একদম আমাদের 4 লেনের উপরে বাস থামানো থেকে শুরু করে সবকিছুই হয়। আর এখানে মানুষ নিজের বাড়ির উঠানের মতো 4 লেনকে ইউজ করে, বাড়ির মতো করে ওই পাশে ও পাশে যাতায়াত করে। যদিও এখানে উপরে একটা পথচারী পারাপারের জন্য উপর দিয়ে একটা ইয়া দেওয়া আছে, তাই আর কি নামটা মুখে আসতেছে না। উপর দিয়ে পারাপারের একটা ওভারপাস দেওয়া আছে, বাট মানুষ উপরে খুব একটা ওঠে না। জাস্ট হয়তো ছবি টবি তুলতে, ভিডিও করতে 2-1 জন এলে, বাট পথচারী যারা আছে তারা রাস্তার উপর দিয়ে পারাপার হয়। আর মেঘের পরিমাণ অর্ধেক এই দিকটা কালো হয়ে আছে, তারপরে আবার সাদা মেঘ হয়ে আছে। আর রাস্তা একদম কালো হয়ে গেছে অলরেডি। ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা জানি না, ডিজিটাল ক্যামেরা তো হয়তো এক্সপোজার কোনোভাবে হচ্ছে সাদা দেখাচ্ছে, বাট খালি চোখে রাস্তা এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো বুঝতেছি না কি হবে। চলেন আল্লাহর নামে চলতে থাকি। আর যাই হোক, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। সো চোখ রাখুন সামনের দৃশ্যগুলো দেখার জন্য। মেঘলা আকাশে যাইতে কিন্তু ভালোই লাগতেছে, খুব একটা খারাপ লাগতেছে না। যদি বৃষ্টি না এসে ওয়েদারটা এরকমই থাকে তাহলে এটা আরো বেশি এনজয়ফুল হবে, কারণ দুই পাশে গাছগুলো সুন্দর সবুজ দেখা যাচ্ছে। আর কুপেরে আবার আকাশ কালো হয়ে আছে। ওই অবস্থা আমাদের 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। আমাদের কিলোমিটারটা রিসেট করিনি, তো ওটা একটা ভুল হয়েছে। ট্রিপ মিটারটা রিসেট করে দিই। ট্রিপ মিটার রিসেট করলাম মোকামতলাতে এসে। মোকামতলা আমাদের বাসা থেকে হচ্ছে 50 কিলোমিটার। সো 50 কিলোমিটার আসার পরে ট্রিপ মিটার রিসেট করছি। সো এখান থেকে একটা হিসাব রাখা যাবে আজকের টোটাল ট্যুরের। আর একটা বিষয়, আমার হচ্ছে 600 কিলো চালার পরে মানুষ রাস্তা পার হচ্ছে। 600 কিলো চালানোর পরে আমাদের ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে। সো ভাবতেছি ঢাকা পার হয়ে আগামীকাল সকালবেলা যেই জায়গাতে থাকবো সেখান থেকে যেই শোরুম করবে বাইকের, সেই শোরুমেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেব। ওকে, আকাশ যেহেতু মেঘলা আছে, একটু বৃষ্টি আসার আগে একটু টেনে নেই, দেখি কতটা যাওয়া যায়। তবে শুধু টানার সময় একটাই বিষয় ভয় লাগতেছে, হঠাৎ করে পুলিশ সামনে না পড়লেই হয়। বাইকের জন্য এখন রুলসগুলো অনেকটা হার্ড করা হয়েছে। নর্মালি আপনার বাস ট্রাকের জন্য এগুলো 80 কিলোমিটার/আওয়ার স্পিডের রাস্তা হলে, বাইকের জন্য শুধুমাত্র 60 কিলোমিটার লিমিট আছে। আর এই যে দেখেন, এই রাস্তায় উল্টা বিক্রি আসতেছে। মানুষে যে ফটোশুট করতেছে রাস্তায় এসে, মানুষের যে কত রকম স্বাদ হাতে ভাই। মোটামুটি অনেকক্ষণ জগৎ টেনেই যাচ্ছিলাম, হঠাৎ করে এই যে 2 গাড়ি অনেকক্ষণ এরকম পাশাপাশি যাচ্ছে। আরে ভাই, পিছনে হরেন দিচ্ছে কেন? পাশাপাশি যাওয়ার কারণে কোনোভাবে ওভারটেক করতে পারতেছি না। তো ওরকম বড় হাইওয়েতে ওকে হালকা একটু জায়গা পাইছি। যেভাবে মেঘ লেগে আসতেছে, এতে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে,
আচ্ছা, যেটা বলছিলাম, যেভাবে মেঘ লেগে আসতেছে মনে হচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে বৃষ্টির জন্য থামতে হতে পারে। আর পাশে ল্যাপটপ আছে, ক্যামেরা আছে, ইলেকট্রনিক অনেক জিনিসপত্র আছে, এই কারণে যদি বৃষ্টি হয় কোনোভাবেই ভিজে যাওয়ার মতো অবস্থা নাই, থামতেই হবে। তাই যাচ্ছি 80+ স্পিডেই যাওয়ার ট্রাই করতেছি, দেখা যাক বৃষ্টি দেখা পায় নাকি বৃষ্টি বাইপাস করে চাইতে পারি। বন্ধুরা, আমরা বগুড়া শহরে ঢুকে পড়ছি, আর এদিকে দেখতেছি রাস্তায় একদম ফুললি ভিজে গেছে, মনে হচ্ছে ভালো মানের বৃষ্টি হয়েছে, ভালো মাপের বৃষ্টি হয়ে গেছে অলরেডি এদিকে। আর গাড়ির চাকা থেকে খুব পানি উঠতেছে, জানি না ক্যামেরা লেন্সের কি অবস্থা। হেলমেটের ভাইজার অলরেডি ঘোলা হয়ে গেছে, লেন্সও হয়তো ঘোলা হয়ে গেছে। আমরা অলরেডি বগুড়ার যে হচ্ছে সাতমাথায় যাওয়ার যে রাস্তাটা, এখানে চলে আসছি। আমরা বাইপাস দিয়ে যাব মেইনলি, তবে তার আগে একবার আমাদের থামা দরকার, থেমে ভাইজারটা ক্লিন করতে হবে, একদম ঘোলা হয়ে গেছে ভাইজার। এই যে এটা দিয়ে সোজা গেলে হচ্ছে বগুড়া সাতমাথা, মানে পাম্প দিক দিয়ে সাতমাথা। আমরা এখন যাচ্ছি বাইপাস রোড দিয়ে, সোজা আমরা বাইপাস দিয়ে যাব। বগুড়া বাইপাসে ঢুকলাম। বাট এরকম হেলমেটের অবস্থা নিয়ে চালানো যাবে না, আমাদের একটু থামতে হবে, দেখি কোথায় থামা যায়। এদিকে একটু ভিড় আছে, ভিড়টাকে একটু শেষ করে থামবো, কারণ ভাইজার একদম ঘোলা হয়ে গেছে, মানে ভাইজার দিয়ে কিছু দেখতে পাচ্ছি না হেলমেটের গ্লাস দিয়ে। এখানে একটা বাইপাস দেখতে পাইছি। ওকে গাইস, থামলাম একটু, এখন একটু ভাইজারটা ক্লিন করে নেব, পরে আবার শুরু করবো। ওকে বন্ধুরা, ভাইজারটা ক্লিন করলাম, ক্যামেরাতেও দেখলাম অনেক ময়লা পড়ছিল, এটাও ক্লিন করলাম, এখন আবারও ছাড়তেছি। আর এখন আছি আমরা পল্লী বগুড়া শহরে, বগুড়া শহরটা বাম পাশে আর কি, আর আমরা বাইপাস হয়ে যাচ্ছি, বাইপাস দিয়ে সোজা ঢাকায় যাচ্ছি। তো এই তো সামনে, মানে রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে রাস্তায় অনেক পানি জমছে। তো গাড়ির পিছন পিছন যাওয়ার কারণে আমাদের ভাইজার ক্যামেরা সব কিছু ঘোলা হয়ে গেছিলো। তো এখন আর গাড়ির পিছন পিছন যাব না, গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাব আর কি। ওকে বন্ধুরা, আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মোড়ে, এখান থেকেই ঢাকার দিকে ঘুরতে হয়। আমরা ঢাকার দিকে ঘুরলাম, রংপুর দিক থেকে এসে ঢাকার দিকে আসলাম। এই জায়গাতে একটু কিছুটা ভিড় হতে পারে, দেখা যাক কেমন টাইম লাগে। আর 1 ঘন্টা 24 মিনিট হয়েছে আমাদের টোটাল রাইড করা, টোটাল চলছে 73 কিলোমিটার, সম্ভবত না 73 কিলোমিটারই হবে। আর এই জায়গার ভিড়টা কাটাতে পারলেই হয়। এখানে অনেক অনেক বাস আছে, ঢাকার বাস, সব ঢাকার বাস, আর ডান পাশে ট্রাক সহ অন্যান্য যে যানবাহন আছে এগুলো যাচ্ছে। বাসগুলো এরকম মেন, মানে রাস্তার উপরে থাকার কারণে একটা জ্যাম লেগে আছে। তো নিচের যে সার্ভিস লেন আছে ওখানে যদি বাসগুলো থাকতো তাহলে এই রাস্তাটা পুরো ফাঁকা থাকতো। কে শোনে কার কথা। এইদিকেও হালকা বৃষ্টির ছোঁয়া। আর এই জায়গাতে আমাদের কিছুটা 4-5 কিলোমিটার মতো একটু এরকম জ্যাম থাকে। আমি যতবার ঢাকায় গেছি এই রাস্তা দিয়ে প্রত্যেকবারই এই জ্যামটা পাইছি। তারপর চলেন দেখি কেমন টাইম লাগে। আমার টার্গেট আছে একটা না যমুনা সেতুতে যাওয়ার, দেখা যাক এখন কি হয়। আমরা 1 নাম্বার বাইপাস দিয়ে আসছিলাম বগুড়াকে পার হয়ে, আর বামে এটা হচ্ছে 2 নাম্বার বাইপাস।
এই দুইটা বাইপাস পার হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের যে ভিড়টা আছে, যে জ্যামটা লেগে আছে, জ্যামটা কম হবে। বাপরে, রাস্তা উঁচা নিচা ঢেউ খেলা হয়ে গেছে হালকা পাতলা। প্রচণ্ড লোডের গাড়ি যাতায়াত করে তো এই জন্য হয়তো এই অবস্থা। যাই হোক, আমরা বগুড়ার দুইটা বাইপাস, ফার্স্ট বাইপাস অ্যান্ড সেকেন্ড বাইপাস, দুইটা বাইপাসই পার হলাম। আর এখন যাচ্ছি সোজা ঢাকার উদ্দেশ্যে। পুরো রাস্তাটা ফোর লেনের হলেও এই জায়গাটাতে কিছু বাড়ি আছে। এই যে দেখেন, বাড়ির পরে আবার এখান থেকে ফোর লেন শুরু। ওই জায়গার বাড়িগুলো কেন জানি এখনো ভাঙে নাই, অলরেডি অনেক বছর হয়ে গেছে। হয়তো বিশেষ ক্ষমতাধর ব্যক্তি। বগুড়া পার হওয়ার পর থেকেও দেখতেছি হচ্ছে আপনার রাস্তায় প্রচন্ড মানে একদম লোকাল রোডের মতো করে রাখছে উপরের এই রোডটাকে, যেটা প্রচন্ড বিরক্ত লাগতেছে, যেটার কারণে। ভাইয়ের এটা মনে হয় পালসার গাড়ি। পালসার গাড়িতে সুন্দর মডিফাই করছে, লুকিং গ্লাস থেকে শুরু করে নাম্বার প্লেট এবং তেল রেডি করছে, এর জন্য সুন্দর লাগতেছে। দুপাশ থেকে মানুষ এমন ভাবে পারাপার হচ্ছে যে ভয় লাগতেছে। মানে এটা একটা ফোর লেনের রোড, এখান দিয়ে ঢাকা মহাসড়কের গাড়ি আসা যাওয়া করে, বাট মানুষ তো দেখতেছে এদিকে কোনো গুরুত্বই দিচ্ছে না এই রাস্তাকে। বাট অপরদিকে ওইদিকে রংপুর থেকে বগুড়া পর্যন্ত ওদিকটাতে অনেকটা ভালো ছিল, এরকম গ্যাঞ্জাম ছিল না এই রোডের উপরে। দেখেন মানুষ কিভাবে পারাপার হচ্ছে। সালামু আলাইকুম ভাই, আপনি কি যাচ্ছেন না আসতেছেন? যাচ্ছেন না আসতেছেন? আমি ঢাকাতে যাচ্ছি। আসলেন কোন জায়গা থেকে? আমি ধামরাট থেকে আসলাম, জয়পুরহাটের ওইখানে। ও, আপনি কি মানে বাসায় ওইখানে যাচ্ছেন? এদিকে যাবেন কই? আমি যাবো মোহাম্মদপুর, এই মিরপুরে। আমি যাব ভাই বান্দরবন। কোথায়? বান্দরবন। ও আচ্ছা। ঢাকায় আমার মানে ট্যুরমেট আছে, ঢাকা থেকে আরো 4 জন জয়েন করবে। কোথায় যাইতেছেন আপনারা? বান্দরবন। বান্দরবন? হ্যাঁ, বান্দরবন কোন জায়গায়? বান্দরবন আজকে শহরে যাব, মানে কালকে সকাল সকাল শহরে উঠবো, ওঠার পরে ওইখান থেকে কেউ কার্ডং বগালে ওইদিকে যাব। কেউ কারাডাং যাবেন? আমি রিসেন্টলি ঘুরে আসলাম কেউ কারাডাং থেকে। কেউ কারাডাং থেকে ঘুরে এসে সুজানপাড়া থেকে এসে আমি বাড়িতে গেলাম। বাড়িতে একটা দিয়েছিল, আচ্ছা আচ্ছা, কমপ্লিট করে আবার এই যে কালকে ভার্সিটি আছে, তারা ঘুরে একটা ঢাকা। ঠিক আছে। স্মোক করেন? না ভাই, আমার একটু তাড়া আছে তো, ঢাকায় 4 জন আছে। এমনি থেকে চালানোর সময় আপনার মানে স্পিড আমার সাথে ম্যাচ করতেছে, এই জন্য একসাথে আসলাম আর কি। একটু স্লো। আমার ছেলে পেলে আরো আছে গাড়িতে, ওরা কার নিয়ে আসতেছে আচ্ছা আচ্ছা, ওখানে, তো আমি টানতেছি না, ওরা নিজেতে আসতেছে। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো, দেখা হবে। ঠিক আছে ভাই। আমি তারাই এই দুইটা জায়গায়, নাবিলে বাড়ি ওইখানে। আচ্ছা। একটা না, রাস্তার মধ্যে দেখা আবার হতে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে ভালো লাগলো। এখন উনি নাবিল রেস্টুরেন্টে দাঁড়াইছে, বাট আমি নাবিলে দাঁড়াবো না, আমি আবার ফুড ভিলেজের লোক তো, আমি ফুড ভিলেজে দাঁড়াবো। আর এইদিকে রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রির কোনো রোডে আসছে, এরকম ব্লক 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 করা আছে পাশে। ওই পাশে সার্ভিস লেন, ওই পাশে মেন লেনগুলো আছে, তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর আমি তো হঠাৎ করে চলে আসলাম, একটা কথা ভুলে গেছিলাম, আমার একটু ব্রেক দিতে হবে। বাসা থেকে ফোন দিয়েছিল, তো বাসায় একটু ফোন দিয়ে আবার কথা বলতে হবে, তারপরে রাইডটা আবার কন্টিনিউ করব। তো ওইদিকে রাস্তা মোটামুটি সুন্দর, যেহেতু সুন্দর রাস্তা, এগুলো পার করি, কার করে এত খারাপ রোডে গিয়ে ব্রেক করে দিবে। এত সুন্দর রাস্তা ব্রেক দিতে ইচ্ছা করতেছে না। আমরা এখন এমন একটা সময় আছি দিনের, যেটা হচ্ছে দিন শেষ হচ্ছে আর রাত শুরু হচ্ছে। দিনের এই সময়টাতে এসে আপনি যত পাওয়ারফুল লাইটে জ্বালান না কেন, রাস্তার ভিউটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, রাস্তাটা মানে পরিষ্কার দেখা যাবে না, কারণ আমরা এতক্ষণ সূর্যের একটা তারা আলোর ভিতরে ছিলাম।
আর এই তারা আলো থেকে এখন আমরা অন্ধকারে চলে আসছি, তো এই কারণে কোনোভাবে লাইট কাজ করবে না, আমাদের চোখগুলো এখন লাইটের আলো তো প্রপারভাবে দেখতে পাবে না। তো এই কারণে আমাদের একটা ছোট ব্রেক নেওয়া দরকার, 15-20 মিনিটের একটা ব্রেক নিয়ে আলোটা যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তখন আবার রাইডটা কন্টিনিউ করা দরকার। তো দরকার বলতে বলতে তো যাচ্ছি, দেখি আরো কত দূর যাওয়া যায়, আবার একটা ব্রেকও নিতে হবে। রাস্তাটা এদিকে অনেক সুন্দর, বগুড়ার পরে আপনার নাবিল হাইওয়ে পর্যন্ত, নাবিল মানে হাইওয়ে রেস্টুরেন্ট যেটা ছিল ওটা পর্যন্ত রাস্তা একটু খারাপ ছিল, নাবিল হাইওয়ে পার হওয়ার পরে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। হেডলাইটটা জ্বালাই দিলাম কারণ ভিজিবিলিটি খুবই কম। ওয়াও, এদিকে রাস্তার জোড়াগুলো যে এত সুন্দর করে পার হচ্ছে বলার মতো না। আচ্ছা, তো হাই হাই হাই, এখন আমরা তুলে দিতে ধরছিলাম, এখানে রাস্তা অনেকটাই মানে খারাপ ছিল, ওখানে তুলে দিলেই পড়ে যাইতাম। আল্লাহর রহমতে দেখতে পাইছি, এই জন্য তুলে দিইনি। তবে ভাই এই জায়গার দায়িত্বে যারা আছেন খুবই খারাপ কাজ করছেন এটা। ওই রাস্তা থেকে ওই রাস্তাতে যদি কোনো বাইক উঠতে যায় তাহলে সাডেনলি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই রাস্তা থেকে হঠাৎ করে অনেক উঁচু একটা রাস্তা। ভাবতেছি কোথায় ব্রেক দেব, দেখি একটা ফুয়েল পাম্প দেখে ব্রেক দিতে হবে। তোর পাম্পে যে একটু ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যাই দেন ব্রেক দিব। চলে আসছি ফুড ভিলেজে, এখন ফুড ভিলেজে হালকা একটু ব্রেক নেব, এরপরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার এখান থেকে বাইর হব। বুঝতেছি না এখানে কেন জানি একদম ফাঁকা, নর্মালি এখানে একদম বাস দিয়ে ভর্তি হয়ে থাকে, বাট আজকে খুব একটা বাস নাই, মনে হচ্ছে ব্রেকের টাইমটাতে আসি নাই। কিছু কিছু এখানে টাইম আছে যে টাইমগুলোতে আসলে একদম বাস দিয়ে পরিপূর্ণ হয়ে থাকে। যাই হোক, আপাতত এখানে একটা ব্রেক নেই। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, গাছ আছে, গাছে অনেক পাখি আছে, আবার লাইটিংও করা আছে অনেক সুন্দর, একদম ভালো লাগার মতো একটা দৃশ্য। ওকে, 6টাতে এসে আমরা বের হলাম ফুড ভিলেজ থেকে, একদম মেন হাইওয়েতেই উঠবো। রাত হয়ে গেছে, মেনলি রাত হওয়ার জন্য ওয়েট করছিলাম, কারণ হালকা দিন হালকা রাত এরকম টাইমে রাইড করলে রাস্তায় কিছু দেখা যায় না। এখন চলেন, যেহেতু রাতের বেলা কোনো কিছু দেখা যাচ্ছে না, যদি ভালো কিছু পাই তাহলে আবারও ক্যামেরা অন করব, নয়তো ক্যামেরা অন করব একদম যমুনা সেতুর উপরে গিয়ে। আমরা যমুনা সেতুর এই গোল চত্বরে চলে আসছি, ঢুকতেছি যমুনা সেতুর রোডে, এই তো চলে আসছি। আর যমুনা সেতুর এখানে যে লাল লাল লাইটগুলো লাগানো আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ভাই খুচরা নাই, আমার কাছেও নাই। ওকে, টোল দেওয়া কমপ্লিট। And guys, this is যমুনা সেতু। আমরা এখন আছি যমুনা সেতুতে, আর আপনাদের দেখাবো যমুনা সেতুর রাতের ভিউটা দেখতে কেমন লাগে। বাট এই যমুনা সেতুতে এসে লেনগুলো এত চাপা হয়েছে ভাই, টোটাল রাস্তা আমরা 4 লেনের রাস্তা দিয়ে আসছি, 4 লেনের রাস্তা দিয়ে এসে এরকম চাপা একটা সেতুতে আসলে এটা কেমন যেন লাগে। 2টা বাস অথবা 2টা ট্রাক যদি একসাথে ওভারটেক করতে হয় তাহলে অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিয়ে তারপরে তাদের ওভারটেক করতে হয়। আর এই যে দেখেন যমুনা সেতুর জাস্ট লাইটটা দেখেন ভাই কি রকম লাগতেছে, ও লাল কালারের এই লাইটটা অনেক সুন্দর লাগে। যমুনা সেতু মেবি টোটালি 6 কিলোমিটার, 6 কিলোর একটু বেশি সম্ভবত, আমার শিওর কিলোমিটারটা এখন মনে নাই। এই যে দেখেন 2টা গাড়ি যাচ্ছে পাশাপাশি, কতটা চাপাচাপি করে যাচ্ছে, যদিও একটা মিনি ট্রাকের মতো একটা গাড়ি, তারপরে অনেকটা সময় নিয়ে যাওয়া লাগলো।
যমুনা সেতুতে এটা একটা বিষয়, আস্তে আস্তে যাইতে হয়। আর এটা মনে হয় বাংলাদেশের একমাত্র সেতু যেখানে স্পিড লিমিট 80। ওকে, সেতুর পরের গোল চক্করটাতে চলে আসছি। এখান থেকে আমরা যাব টাঙ্গাইল রোডে। এলেঙ্গারে রোডে চলে আসছি। এলেঙ্গার রোডটা একটু ভয়ঙ্কর, একটু রিস্কি, তবে এখন যেহেতু রাস্তায় কোনো জ্যাম নাই সেহেতু মনে হয় রিস্ক হবে না ইনশাআল্লাহ। আমরা এখন গাজীপুর থেকে অল্প কয়েক কিলোমিটার দূরে আছি। পেয়ে গেলাম বৃষ্টির দেখা, তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ বৃষ্টিতে ভিজলে ইলেকট্রনিক ডিভাইস আছে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন পর্যন্ত যেভাবে বৃষ্টি পড়তেছে এতে একটু রিস্ক হয়ে যায়। আচ্ছা, রিস্ক না নিয়ে আমরা একটু থামি, থেমে ক্যামেরাটাকে ভিতরে ঢুকাই, এরপরে দেখি আবার বৃষ্টিটা থামলে আপনাদের সাথে আবারও মিট করব। যারা এটা হচ্ছে, এটাতে ঘড়ি দেখা যায়, ব্যাটারির হচ্ছে ভোল্টেজ দেখা যায়, হ্যাঁ, আবার হচ্ছে ইঞ্জিনের টেম্পারেচারও দেখা যায়। এটা ফগ লাইট। হ্যাঁ, না মামলা আলহামদুলিল্লাহ খাইনি এখনো। আমি ঢাকার বাইরে চালাই, দিনাজপুরে চালাই, তো আমাদের ওইদিকে ওইরকম ঝামেলা নাই। ঠিক আছে ভাইয়া, দোয়া করেন। ওকে, জ্যামটা ছেড়ে দিছে। এক ভাই গাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা বললো, আমারও ভালোই লাগে এগুলো শেয়ার করতে মানুষদের সাথে। বাইকে ফগ লাইট লাগানো আছে, তো বললো ফগ লাইটের মামলা খান নাই এখনো। আমি বললাম না, দিনাজপুরে চালাই, আমাদের ওইদিকে এইগুলাতে প্রবলেম হয় না। ফগ লাইটে মামলা কেন খাবো ভাই? ফগ লাইট তো অনেক প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? আচ্ছা, আমাদের ডান দিকে মোড় নিতে হবে। আবারও কি ব্রেক খাবো নাকি বুঝলাম না। আমাদের এখান থেকে ডানে যাইতে হবে। দেখেন ঢাকার অবস্থা, রাস্তা পুরা ফাঁকা, কিন্তু দাঁড়িয়ে থাকা লাগতেছে, কারণ পার হলে এআই মামলা দিবে। তো এটা অনেক সুন্দর একটা বিষয় যে ভাইয়ের নাম্বার প্লেট নেই, তারপর উনি দাঁড়ায় আছে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক সুন্দর একটা বিষয়। আর এখান থেকে আমাদের যাইতে হবে ডান দিক দিয়ে। এক সেকেন্ড হয়েছে। ঢাকার রুলসগুলো এখন অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে যে জায়গাগুলোতে এরকম এআই মামলা বা ট্রাফিক সিস্টেমগুলো আছে, এগুলো অনেক সুন্দর হয়েছে। মানুষ অনেক সুশৃঙ্খল এবং শান্তভাবে রাইড করতেছে। তবে আমি একটা বিষয় বুঝতেছি না, ওভার স্পিডিংয়ের মামলা হবে কিনা, কারণ আমি শুধুমাত্র যে জায়গাগুলোতে থামতে হবে ওইগুলোতে থামতেছি, বাট যে জায়গাতে থামতে হবে না ওইগুলোতে তো উড়ে যাচ্ছি। মামলা টামলা যদি হয়ে যায় তাহলে আমি শেষ। ওকে গাইস, ফাইনালি চলে আসছি আমাদের মিট আপ পয়েন্টে। আর ম্যাপে দেখাচ্ছে 1 মিনিট টাইম লাগবে, 550 মিটার অনলি, হাফ কিলোমিটার। তো ম্যাপ দেখে দেখেই যাচ্ছি। ঢাকার হাই হাই হাই, আবারও বৃষ্টি শুরু হলো। আজকে পুরো রাইডে 3বার বৃষ্টি পাইছি। সেটা হলো ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশন ছিল আমাদের মিট আপ পয়েন্ট।